Welcome back, ladies and Miracle Challenger 6, and it's our proud privilege to have Sharmila Thakur in the house. রিমেকের যুগ এখন। আপনার কোনো একটা ছবি যদি আজকের দিনে আবার নতুন করে করতে হয় এবং আপনার ভূমিকায় কাউকে যদি বাঁচতে হয় অভিনয় করার জন্য, কাকে এবং কোন ছবিটা? সাফার। ওই সময় একটা প্রফেশনাল ডাক্তারের রোল আর একটু কমপ্লেক্স রোল আর কমপ্লেক্স সিচুয়েশন আমার মনে হয় সাফারে রয়েছে, যেটা এখনও হয়তো যদি করে ভালো করে করা যায় তাহলে হয়তো ইন্টারেস্টিং হতে পারে। আর কি করবে, আমার মনে হয় সোহার জন্য একটু অন্যরকম হয়ে যাবে। সোহা নয়, কিন্তু আমার মনে হয় বিদ্যা বালেন। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট ভিকি এন্ড পার্থ। बंदूक सो गया तू বাবা, এটা আবার কি? এই এই ওটা ওটা কি ব্যাপার, এত হই হল্লা কিসের? এই রাজামশাই এক্ষুনি এই রাস্তা দিয়ে যাবেন, জানো না? ও রাজামশাইয়ের গাড়ি তো অ্যাম্বুলেন্সকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমি তো একজন সামান্য মানুষ। স্যার, আমার একটা জিনিস ছিল, আপনি কি দেখেছেন? এই মাত্র ঘুম থেকে উঠলে তো, তাই বুঝতে পারছো না। দেখো, ঠিক জায়গাতেই আছে। না না, এরকম বড় একটা জিনিস ছিল, কোথায় যে রেখেছি। এইবার দেখো, ঠিক বুঝতে পারবে। তার মানে আপনি নিয়েছেন? এই খবরদার, একদম ফলস এলিগেশন দেবে না। এই তো তোমার জিনিস ওখানে পড়ে আছে, তুমি মাথায় দিয়ে ঘুমোচ্ছিলে। ও সরি সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি কে বলুন তো? আমি এই রাজ্যের সেনাপতি। সেনাপতি? নমস্কার স্যার। আচ্ছা, এইখানে আমার একটা কাজের ব্যবস্থা কি হবে? কাজ? হ্যাঁ। তা কি কাজ পারো তুমি? আমি এই হাতে পয়সা গুনে এই হাতে। क्या बात, क्या बात, क्या बात। মিঠুন চক্রবর্তী, চলুন চলুন, গেস্ট সিটে চলুন। না, বলছি এই হাতে পয়সা গুনে এই হাতে মানুষকে বাড়ি পাঠিয়ে দিতে পারি। তার জন্য তো আমাদের পালকি বাবু গেছে, খামোকা তোমাকে কেন ভাড়া করবো? হ্যাঁ, এ বাড়ি সে বাড়ি নয়, এ একেবারে জমের বাড়ি। এই কিভাবে? বন্দুক দিয়ে। সে তো আমার দাদুর কাছেও ছিল। কিন্তু আমার বন্দুকে গুলি আছে। সেটাই তো বলছি, আমার দাদুর কাছেও ছিল, এখন নেই। দেখবেন। এই এটা তো আগ্নেয়াস্ত্র, তুমি এইটা মাথায় দিয়ে শুয়েছিলে? এই তুমি কে বলো তো? আমি একজন ভাড়াটে খুনি। হ্যাঁ, মোটামুটি 6টা হয়ে গেছে, আর একটা হলেই আর আমাকে কেউ ধরতে পারবে না। মানে 7 খুন মাপ। খুন করাটা আমার পেশা। যা, খুন করা আবার কারোর পেশা হয় নাকি? না, ওর কি আছে। আচ্ছা সেনাপতি মশাই, আপনার কাজটা কি? এই তো এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা, রাজ্যের কোথাও কোনো যাতে কোনো বিদ্রোহ মাথা চারা দিয়ে না ওঠে সেটা দেখা। বাবা, আচ্ছা কি করে বোঝেন যে রাজ্যের কোথাও বিদ্রোহ মাথা চারা দিয়ে উঠলো? এই তো যখন কেউ বলে চলছে চলবে, তখন বুঝি ওরা আমাদের লোক। আর যখন কেউ বলে চলছে না চলবে না, তখন বুঝি যে কোনো বিদ্রোহ মাথা চারা দিয়ে উঠেছে। আচ্ছা ধরুন রাজ্যের কোথাও একটা বিদ্রোহ মাথা চারা দিয়ে উঠলো, যে তেদরটা সেই বিদ্রোহতে উস্কানি দিল, আপনি কি প্রয়োজন মনে করলে তার মুন্ডুটা কুচ করে কেটে নেন না? মানে দেখো, দীর্ঘদিন রাজ্য চালাতে গেলে ওই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দু একটা কাটতে হয় আর কি। তার জন্য তো আবার আমাকে দোষ দিলে চলে না, এটাই আমার চাকরি, মানে পেশা। তার মানে আপনার আর আমার দুজনের কাজই এক। তবে আমি কাজ করি আমার এই পেটের জন্য, আর আপনি বিদ্রোহ দমন, ল অ্যান্ড অর্ডার এই সমস্ত যুক্তি খাড়া করেন আর কি। দেখো, তবু দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। কি? দেখো, তুমি যদি কাজটা করো তুমি জেলে যাবে, আর আমি যদি করি আপনি জেলে যাবেন না। এখানেই তো আসল মজা। দেখো, যাকে মারছি সে যদি ফসকে যায়, ওই বেটাই জেলে ঢুকবে। বাবা, এই খলের দেখছি ছলের কোনো অভাব হয় না। বাহ বাহ বাহ। এইগুলো কি গো? এগুলো মেডেল, পুরস্কার স্বরূপ পেয়েছি। দেখো না কেমন ঝুলঝুল ঝুলঝুল করছে। বাহ, এই কোথা থেকে পেলে? এইটা দিয়েছে ওই খেজুরপুর ওখানকার জায়গিরদার, আর এটা নন্দরামগড়
সেখানকার সুবেদার। বাবা, সব মহোৎসব লোকেরা খুনেদেরকে মেডেল দিচ্ছে? না না, তারা খুনেকে মেডেল দিয়েই মহৎ হয়েছে। খতম করার আগে যা বাবা, এক্ষুনি শেষ হয়ে গেল? না, বলছি খতম করার আগে কত নাও? কেন বলুন তো? না মানে এই গভর্নমেন্ট সেক্টরের তুলনায় প্রাইভেট সেক্টরের রেটটা বেশি না কম সেটাই জানার ইচ্ছা ছিল। সেটা জেনে আপনার লাভ কি? না মানে যদি বেশি হয় আমি তোমার সাইডে। সে এক একটা কাজে এক এক রকম। ধরো এই চাষা ভুষো যদি করি তাহলে যা হয়, রাজা উজিরের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে একটু বেশি হবে গো। বলো কি তুমি রাজাকেও মেরে ফেলবে? হ্যাঁ, সে যদি আমাকে কেউ পয়সা দেয় তা দেব। তার মানে তুমি এখানে কাউকে খুন করার জন্য লুকিয়েছিলে? আমি তো সব সময় সবার মধ্যেই লুকিয়ে থাকি, শুধুমাত্র সময়ের পরিপ্রেক্ষিতে আমার এই আসল রূপটা বেরিয়ে পড়ে। তা আপনার এখানে কোনো কাজকর্ম হবে নাকি স্যার? আরে এখানে তো এখন শুধু তোমারই কাজ। দীর্ঘদিন রাজ্য চালাতে গেলে যেমন সরকারি গুন্ডার প্রয়োজন, তেমন ভাড়াটে গুন্ডারও প্রয়োজন। রনিদা, চমৎকার কিন্তু খুব ভারী, এবং আমি জানি না নাম্বারের দিক দিয়ে তোমরা কোথায় থাকবে বা আজকে সত্যি চেকটা তোমাদের হবে কিনা, কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় একটা উপস্থাপনা, এবং তোমরা দারুণ করেছো। অল দ্য বেস্ট। সুপার সুপার। শ্রীলেখা, আমার অসম্ভব ভালো লেগেছে তোমাদের পারফরমেন্স। স্ক্রিপ্ট অনবদ্য, তোমাদের পারফরমেন্স খুব ভালো, এবং আই ওয়াজ মানে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। ভেরি গুড। রিঙ্কুদি। আমি রনির সঙ্গে একমত। রনি যা বললো আমি একেবারেই তাই বলতে চাই। খুব ভালো লেগেছে এবং খুবই রেলেভেন্ট অ্যান্ড খুবই হার্ড হিটিং, আর হিউমারের থ্রু দিয়ে যা বলা যায় সেটা খুব সিরিয়াসলি বললে সেটা বলা যায় না, এবং আপনারা সেটা খুব ভালো করে করেছেন। আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দ্য ব্লেসিং এর মতন ওদের দুজনের জন্য। পরান্দা। এর মধ্যে হাসি ছিল। সমাজ বিজ্ঞানে ভাবনা যদি সেইভাবে নাড়া দেয় তাহলে এটা দেখে হাসতে হবেই, কারণ এই তো সমাজ, এই তো শাসন ব্যবস্থা। এখানে কে কখন কাকে মারে আমরা জানি না, কিন্তু মারতে হবেই। এইটা যদি মনে মনে ভাবা যায় তাহলে এটার রঙ্গতামাশা দেখে হাসতে হবেই। সামাজিক রঙ্গতামাশা, তার মধ্যে আপাত একটা সিরিয়াসনেস আছে, হ্যাঁ, কিন্তু এর মধ্যে হাসি আছে, সমবেদনার হাসি আছে। আমার খুব ভালো লেগেছে, পারফরমেন্স তো ভালোই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রিকোয়েস্ট করব যারা ধরুন সেই সমস্ত সিস্টেম মারফত টেলিভিশন আজকাল দেখেন যেখানে ইউ ক্যান রেকর্ড টেলিভিশন প্রোগ্রামস অ্যান্ড দেন ওয়াচ দ্যাম অ্যাট ইউর ওন লেজার, এটা যদি রেকর্ড হয়ে গিয়ে থাকে আপনার হার্ড ডিস্ক ড্রাইভে, প্লিজ এটাকে রিওয়াইন্ড করে আজকের এই এপিসোডে শেষে দেখবেন। ইটস ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস ফ্রম দেম। হয়তো সেইভাবে হাসেননি আপনি, বাট অনেক কিছু শেখার রয়েছে, অ্যান্ড স্পেশালি আপনাদের কমেন্টস থেকেও অনেক অনেক ইন্সপিরেশন পরবর্তী পথের জন্য। এটা হচ্ছে আমাদের শিবাশিস মুখোপাধ্যায়ের একটি নাটক রাজমহলের রঙ্গ, যেটা আমরা গত 2 বছর ধরে অভিনয় করে আসছি। 1 ঘন্টার একটা নাটক, তার থেকে একটা ছোট্ট 5 মিনিটের একটা অংশ, ন্যাচারাল পুরোটা আনা যায় না। হায়, আবার অরণ্যে যখন দেখা হলো রজতাভ দত্তর শর্মিলা ঠাকুরের সঙ্গে, কিছু বিশেষ মুহূর্ত রনিদা, সেগুলো তুমিও সাক্ষী থেকেছো ইউনিটের আরও অনেকজনের সঙ্গে। উই বিলিভ ইন শেয়ারিং, তুমিও মিরাক্কেলে শেয়ার করো। অর্ণের দিনরাত্রি আমার অন্যতম প্রিয় ছবিগুলোর মধ্যে একটা, এবং প্রথম যখন আমি শুটিং করতে গেলাম তখন কোথাও মনে হলো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা সিকুলটা কালার্ডে দেখছি আমি, কারণ আমি সামনাসামনি তখন অভিনয়টা হতে দেখছি। আমি সেই অর্থে অভিনয় পরিবারের সন্তান নই। বাকি যিশু, শাশ্বত, উনা এবং বিদীপ্তা সবাই কোনো না কোনোভাবে সেই অর্থে বিভিন্ন খুব বড় মাপের অভিনেতাদের ছোটোবেলা থেকে কাছ থেকে দেখছেন।
কাজেই তাদের চোখে ওই ঘোরটা অনেক কম ছিল, কিন্তু আমি চোখের সামনে প্রথমবার শর্মিলা ঠাকুরকে দেখছি, কাজেই বাবুও ছিলেন বোধহয়। হ্যাঁ টাবু ছিল। কতগুলো ছোট মুহূর্ত মনে পড়ছে, অনেক ঘটনাই তো মনে পড়ছে। বিদীপ্তার চুল বাঁধাটা ঠিক হয়নি বলে রিঙ্কুদি সিঁড়িতে বসে বিদীপ্তার চুল বেঁধে দিচ্ছেন। বিদীপ্তা জিজ্ঞেস করছে যে সোহাকে মেকআপের কি টিপস দিয়েছো? রিঙ্কুদি বলছেন মেকআপের টিপস দিইনি, মেকআপ তোলার টিপস দিয়েছি, ওটা আমার কাছে অনেক বেশি জরুরি। আর মনে আছে একটু রাগিয়ে দেওয়ার জন্যই একটা আদিক্ষেতা করেছিলাম রিঙ্কুদিকে। আমি বললাম যে তুমি আমার দেখা দ্বিতীয় সুন্দরী মহিলা। রিঙ্কুদি চোখ শুরু করে বললো প্রথমজনকে? আমি বললাম আমার মা, এবং রিঙ্কুদি বললেন পাস। আর এছাড়া যখন ওনারা একসাথে থাকতেন, সৌমিত্রদা, বুবুদা, শুভেন্দুদা এবং রিঙ্কুদি, তারা একদম মনে হতো সেই আবারণ্যের সময়টায় চলে গেছে, এবং এত মজা করতেন। একদিন আমরা একটা বাংলোয় শ্যুট করছি, তার বাইরের বৈঠকখানার মতো একটা জায়গা, সেখানটায় গরুমারা ফরেস্ট বাংলোয় ওনারা গল্প করছেন, ভেতরের ঘরটায় আমরা আড্ডা টাড্ডা মারছি। রিঙ্কুদি হঠাৎ ঘরে ঢুকলেন খুব সুইটলি এবং বললেন দরজাটা টেনে দিয়ে যাই, জাস্ট ইন কেস, বলে দরজাটা টেনে দিয়ে চলে গেলেন।